স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। সাথে আছে আমি তানজিনা অন্ত। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদকে সামনে রেখে সীমাহীন ভোগান্তি আর করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। বাস লঞ্চ ঘাটে উপচে পড়া ভিড়, মহাসড়কে দীর্ঘ যানজটে নাকাল হচ্ছে লাখ লাখ মানুষ। দূরপাল্লার যানবাহনগুলো স্বাস্থ্যবিধি মেনে চলাচল করলেও ছোট যানবাহনগুলোয় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আগের মতো পুলিশের তদারকি তেমনটা না থাকায় যানবাহনের চালক ও সহযোগীরা স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না। একই অবস্থা ট্রেন ও লঞ্চেও। ঈদ যাত্রায় সব ক্ষেত্রেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। প্রচুর জ্যাম, বাসেও বসে থাকা বিরক্ত লাগতেছে। সেই জন্য ঠিক আছে হাইটা কতটুকু আগাই, বসে থাকলে তো আর আগানো যাবে না, এই কারণে হাঁটছি। যেতেই হবে, যেহেতু বাড়িতে বাবা মা আছে, তাই না? বাবা মা থাকলে অবশ্যই বাবা মার সাথে ঈদ করতে হবে, একা একা তো ঈদ করা যাবে না, সেই জন্য অবশ্যই যেতে হবে। স্বাস্থ্যবিধি এখানে তো মানার কোনো প্রশ্ন ওঠে না। দুর্ভোগ তো চরম, রাস্তাঘাটে যে যানজট, তারপরে লোকজনের গাড়ি ঘোড়ারও অবস্থা খারাপ। হ্যাঁ, ভোগান্তি তো। এই যে টিকিট দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে, এর আগে তো এরকম অভিজ্ঞতা ছিল না। এবার তো আসলে অনলাইনে টিকিট দিলেও আমরা কোনোভাবেই টিকিটটা ম্যানেজ করতে পারিনি। মুসলমানদের দুইটা ধর্মীয় অনুষ্ঠান, বড় অনুষ্ঠান, এটা আমাদের যেতেই হয়। বাবা মা আছে ওখানে, বউ বাচ্চা ওখানে আছে, সেক্ষেত্রে ঝুঁকি নিয়েই যাচ্ছে। ঈদ যাত্রার খবর জানাতে কমলাপুর, আব্দুল্লাহপুর ও সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার, নাইমাল জিকো এবং নাজমুল হুতা। শুরুতেই যাচ্ছি কমলাপুরে, সেখানে আছেন আলী তালুকদার। আলী, ঘরমুখী মানুষের চাপ কেমন, কি দেখছেন? ঘরমুখী মানুষের চাপ কিন্তু ক্রমে বেড়ে চলছে, কারণ সকাল থেকে এখন দুপুর গড়িয়ে এসছে। তো এই দুপুরের যে পরিস্থিতি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে ট্রেনের টিকিট কাউন্টার, এবং এই ট্রেনের টিকিট কাউন্টারে অসংখ্য মানুষ তারা জড়ো হয়েছে। কারণ যারা অনলাইনে এবং যে ব্যবস্থাপনা রয়েছে টিকিট কাউন্টার, টিকিট কাটার সেই ব্যবস্থাপনা যারা টিকিট কাটতে পারেননি, তারা এখানে সরাসরি এই কাউন্টারে এসে টিকিট সংগ্রহ করছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের উপস্থিতি এবং তাদের সংখ্যা কিন্তু প্রচুর বেড়েই চলছে, এবং কর্তৃপক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছিল যে এই সাধারণ বিধিনিষেধগুলো যেন তারা মেনে চলে, এবং কর্তৃপক্ষ যারাই মানছে না তাদেরকেই কিন্তু বারবার সেই নির্দেশনাগুলো মেনে চলার জন্য বাধ্য করছে। এবং আমরা সাধারণ যারা যাত্রী তাদের মধ্যেও দেখতে পেয়েছি যে এই নিয়মগুলো মেনে চলার ক্ষেত্রে তাদের অনেক ক্ষেত্রেই উদাসীনতা, এবং সেই বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছে। বলা চলে যে ঘরমুখী মানুষের ভিড় ক্রমেই বেড়ে চলছে এবং স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত। তো এই ছিল কমলাপুর থেকে আমার কাছে সর্বশেষ খবর। তানজিনা। ধন্যবাদ আলী। এবারে যাচ্ছি আব্দুল্লাহপুরে, সেখানে আছেন সহকর্মী নাইমাল জিকো। বিমানবন্দর সড়কে গাড়ির চাপ কেমন দেখছেন? তানজিনা, সকাল থেকে যেমনটি জানিয়েছি যে এই বিমানবন্দর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে এই যানজট, সেটি আসলে অনেক দীর্ঘ হয়েছে। যেমনটি এর আগেও আমি জানিয়েছি যে এখানে আব্দুল্লাহপুরের থেকে পুরো রাস্তায় কিন্তু গাড়ি চলাচল খুব ধীর গতিতে গাড়ি চলছে, এবং যার ফলে দীর্ঘ যানজট তৈরি হয়েছে, এবং তার সাথে শুরু হয়েছে কিন্তু বৃষ্টি। আর এই বৃষ্টি ঈদ যাত্রায় ঈদ যাত্রী যারা রয়েছেন তাদের ভোগান্তি কিন্তু আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন, এবং যার ফলে যানজট যেমন আরও বেশি সৃষ্টি হয়েছে, পাশাপাশি যারা বাসের জন্য অপেক্ষা করছেন যে সমস্ত ঈদ যাত্রী, তাদের ভোগান্তি কিন্তু আরও অনেক বেশি বেড়ে গেছে। তো এখানে আসলে যেই সমস্ত মানুষরা রয়েছেন, কিছুক্ষণ আগেও কিন্তু এই আব্দুল্লাহপুরের ঠিক আগ মুহূর্তেই যেই স্টপেজটা রয়েছে সেখানে কিন্তু বাস থামিয়ে রাখা হচ্ছে, কারণ এই জ্যাম পুরোপুরি টঙ্গী এবং আব্দুল্লাহপুর সংযোগ বৃষ্টির পর্যন্ত কিন্তু উঠে যাচ্ছে, যার ফলে এই যানজট কিন্তু দীর্ঘ হচ্ছে। আরও একটি বিষয় জানাতে চাই যে এখানে যে সমস্ত বাসগুলো রয়েছে দূরপাল্লা এবং লোকাল বাস যেগুলো চলছে, সেগুলো
সেগুলোতে কিন্তু মানুষ কোনো রকমেই স্বাস্থ্যবিধি মানছে না, এবং দূরপাল্লার যে সমস্ত বাস সেগুলো বাস স্টপ থেকে স্বাস্থ্যবিধি মেনে তারা চলাচল শুরু করলেও যাত্রী কিন্তু পথিমধ্যে অনেক বেশি যাত্রী নিচ্ছেন, এবং অর্ধেক যে আসনের যাত্রী রাখার কথা সেটি কিন্তু তারা সম্পূর্ণভাবেই লঙ্ঘন করছেন, যার ফলে করোনার যে পরিস্থিতি সেটি কিন্তু আরও বেশি বাড়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার দেখা এখানকার সবশেষ চিত্র। তানজিনা। ধন্যবাদ জিকো। এবার সাভার থেকে যুক্ত হচ্ছেন নাজমুল হুদা। নাজমুল, সেখানে গাড়ির চাপ কেমন আর কতটুকু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে? তানজিনা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে মহাসড়কগুলিতে কিন্তু এখন যেহেতু ঈদের ভিড় এবং ঘরে ফেরা মানুষের যে যানজটের খবর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি নবীনগর বাস স্ট্যান্ডে, সেখানে কিন্তু আপনি দেখছেন যে সড়কে কিন্তু আপনি দেখছেন যে গাড়ির চাপ, প্রচুর গাড়ির চাপ রয়েছে, এবং এটা আসলে যানজট বলবো না, এটা নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের যেই গাড়ির চাপ, সেটা আসলে যেহেতু ঈদের ঘরমুখ মানুষের আসলে তারা বাড়িতে যাচ্ছে, নারীর টানে বাড়িতে ফিরছে, এবং তারা জীবনের ঝুঁকি নিয়ে, করোনার সংক্রমণ নিয়েই কিন্তু তারা বাড়িতে ফিরছে এবং পরিবার নিয়ে কিন্তু ঈদ করবে। এবং এখানে কিন্তু গণপরিবহন কিন্তু প্রচুর সংকট রয়েছে, যেহেতু কালকে গার্মেন্টস ছুটি হয়ে যাবে, যার কারণে আসলে আজকের থেকেই অনেকেই কেউ যেহেতু কোনো গার্মেন্টস ছুটি হয়ে গেছে এবং কালকে পুরোদমে কিন্তু গার্মেন্টস ছুটি হওয়ার কথা রয়েছে, তারপরে তারা পরিজন নিয়ে আসলে সেই সময় যাবে। এবং এখন যেটা দেখছেন যে তারা পরিজন নিয়ে কিন্তু যাওয়ার জন্য কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু মূলত তারা যাচ্ছে। এবং এখন যে যানজটটা সেটা কিন্তু আপনি দেখছেন যে মহাসড়কে রয়েছে, এবং এই নবীনগর রয়েছে, আমিনবাজার রয়েছে, এবং গ্যান্ডা এবং এই থানা স্ট্যান্ড এবং রেডিও কলোনি, এই সড়কতে কিন্তু যানজট রয়েছে, যার কারণে আসলে মূলত এখন দেখছেন যে এই যানজট নিরসন করতে পুলিশের পক্ষ থেকে কিন্তু কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সড়কে কিন্তু তারা কাজ করেছে। এই ছিল আমার কাছে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে তানজিনার কাছে। তানজিনা। ধন্যবাদ নাজমুল। এবার সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আব্দুস সামাদ সায়েম। সায়েম, গত রাতে যমুনা সেতুর পশ্চিম পারে দীর্ঘ যানজট ছিল, আজকের কি অবস্থা? দর্শক এই মুহূর্তে সিরাজগঞ্জের আব্দুস সামাদ সায়েমের সঙ্গে যুক্ত হতে পারিনি। এবার চলে যাচ্ছি পরের সংবাদে। রংপুরের মিঠাপুকুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে 6 জন, আহত হয়েছে অন্তত 10 জন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিসের কর্মীরা জানায় সকাল 7:45টার দিকে বলদিপুকুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী জোহানা পরিবহন ও ঢাকাগামী সেলফি পরিবহন নামে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম শুরু হয়। এ সময় ঘটনাস্থল থেকে 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেখানে আরও একজনের মৃত্যু হয়। আমরা সংবাদ পাই যে দুইটা বাস সংঘর্ষ হয়েছে। আমরা ঘটনাস্থলে দ্রুত চলে আসছি খবর পেয়ে। আসে দেখি যে এই গাড়ির পাশে আমরা 4টা ভিকটিমকে ডেড বডি পাই। এটা হচ্ছে জোয়ানা পরিবহন আর একটা হচ্ছে সেলফি পরিবহন, সেখানে আমরা একটা পাই। এই দুটাকে আমরা দ্রুত ডেড বডি ব্যাগে আমরা কভার করে ফেলি। আর 2 জনকে আমরা পাই ভিকটিম, যেটা আহত অবস্থায় ছিল। এদেরকে আমরা দ্রুত রংপুর মেডিকেলে স্থানান্তর করি। সারা দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলেছে। 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন জেলায় মারা গেছেন 135 জন। এর মধ্যে খুলনার 4 হাসপাতালে করোনা উপসর্গে মারা গেছে 24 জন। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে প্রাণ হারিয়েছে 17 জন। এছাড়া কুষ্টিয়ায় 20, চুয়াডাঙ্গায় 6, সাতক্ষীরায় 11, ময়মনসিংহে 20, ফরিদপুরে 7, বগুড়ায় 19 ও চট্টগ্রামে 11 জন মারা গেছে। এসব জেলায় করোনায় সংক্রমণও বাড়ছে। করোনা ভাইরাসের এ ঢেউয়ে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় হঠাৎ করে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। এরই মধ্যে কোনো হাসপাতালে আইসিইউ সংকট দেখা দিয়েছে। আইসিইউ ও অক্সিজেন সংকট তৈরি হওয়ায় যথাসময়ে চিকিৎসা না পেয়ে ঝুঁকিপূর্ণ অনেক রোগী মারা যাচ্ছেন, এমন আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
চীন থেকে কেনা আরও 20 লাখ ডোজ সিনোফার্মের টিকা পেল বাংলাদেশ। শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এই টিকা। টিকাগুলো ফ্রিজিং গাড়িতে করে নেওয়া হয় গাজীপুরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের গোডাউনে। এ নিয়ে চীন থেকে ক্রয়ের 40 লাখ টিকা পাওয়া গেছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের টিকা বিস্তার কমিটির সদস্য সচিব ডাক্তার শামসুল হক। চীনের সিনোফার্মা থেকে চুক্তির 1.5 কোটি ডোজ টিকা ধাপে ধাপে আসবে বলে জানান তিনি। এছাড়া সোমবার ঢাকায় পৌঁছাবে মডার্নার 35 লাখ টিকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টার কারণে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে পেরেছে সরকার। তিনি বলেছেন, দুর্যোগের মধ্যেও দেশের অর্থনীতি সচল রাখা সম্ভব হয়েছে। মন্ত্রণালয় এবং অধিদপ্তরগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেছেন, সবাই যেন ভ্যাকসিন পায় তা নিশ্চিত করবে সরকার। শাহ আলী জয়ের রিপোর্ট। কার্যক্রম হিসাবে সরকারের মন্ত্রণালয় এবং বিভিন্ন বিভাগ এক বছরে কি কি কাজ করবে তা নির্ধারণ করে সই হলো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি। রাজধানীর ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে করোনা মহামারীর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক এই সংকটে সারা পৃথিবীর মতো বাংলাদেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্যোগের মধ্যেও অর্থনীতির গতি ধরে রাখতে পেরেছে সরকার। সাধারণ মানুষ যেন কোনো মতে কষ্ট না পায়, তাদের খাদ্যের চাহিদা পূরণ করা, চিকিৎসার ব্যবস্থা করা এবং তাদেরকে করোনা থেকে যেমন মুক্তি দেওয়া, আবার তাদের আর্থিকভাবে যেন তাদেরকে সহযোগিতা করা। আমি ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা সচিব এবং তাদের সঙ্গে যারা কর্মরত সকলেই আন্তরিকতার সাথে কাজ করেছেন, যে কারণে এই ভয়াবহ করোনাকালীন সময়েও আমরা আমাদের দেশের অর্থনীতিকে অন্তত গতিশীল রাখতে সক্ষম হয়েছি। শেখ হাসিনা বলেন, করোনা মোকাবেলায় পর্যায়ক্রমে উপযুক্ত সবাইকে টিকার আওতায় আনবে সরকার। তাছাড়া আমরা আমাদের ভ্যাকসিন দেওয়া শুরু করে দিয়েছি, ভ্যাকসিন আসছে এবং আমাদের দেশের প্রত্যেকটা যাদের এই ভ্যাকসিনটা গ্রহণ করার তাদের সকলে যেন এটা নিতে পারে, তার জন্য যত দরকার আমরা তা ক্রয় করব এবং আমরা সেই ভ্যাকসিনটা দেব, যেন আমার কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে, সেভাবেই কিন্তু আমরা পদক্ষেপ নিয়েছি। গত বছর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে সফলতা অর্জন করায় প্রথম পুরস্কার পেয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। অনুষ্ঠানে সফল 10 মন্ত্রণালয় ও বিভাগকে পুরস্কৃত করা হয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিতে আজ থেকে হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে। হাটের বাইরে থেকে অনলাইনেও গরু কেনা যাবে। রোববার রাজধানীর ভাটারায় কোরবানির পশুর হাটে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এদিকে ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততটাই জমে উঠেছে পশুর হাট। ক্রেতারা পছন্দসই গরু কিনছেন, তবে এবার শুরুর দিকে দাম অনেকটাই চড়া হলেও তা কমতে শুরু করেছে বলে জানান ক্রেতারা। সে সময়ে খামারি ও ব্যবসায়ীদের সহায়তায় বিশেষ ক্যাটল স্পেশাল ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। এরই মধ্যে 900 কোরবানির পশু নিয়ে 3টি স্পেশাল ট্রেন রাজধানী ঢাকায় পৌঁছেছে। রবিবার বেলা 11:30টার দিকে সবশেষ ক্যাটল স্পেশাল ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। আমরা বলেছি, যদি কোনো হাটে দেখো যে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা চলছে না, সেই হাটকে তাৎক্ষণিকভাবে তখনই বন্ধ করে দেওয়ার জন্য। যেখান থেকে হাসিল নেয়, আমি বলছি সেই জায়গাটা বন্ধ করে দিবা। এখান থেকেও কিন্তু যে কেউ এসে গরু বা ছাগল বা পশু কিনতে পারবে, কিন্তু হাটের ভিতরে ঢুকবে না। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আফতাবনগর পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, হাটে পশুর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? রয়েছি রাজধানীর আফতাবনগর পশুর হাট। সেই পশুর হাটে কিছুক্ষণ আগেও কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র কিন্তু এখানেও এসেছিলেন যে হাটে যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধি আর পরিদর্শন করার জন্য। এবং এরই মধ্যে কিন্তু হাট কিন্তু পুরোপুরি কিন্তু জমজমাট হাট এবং অনেক ক্রেতা বিক্রেতা কিন্তু রয়েছে হাটে এবং প্রচুর গরু কিন্তু বিক্রি হচ্ছে। গত 2 দিন গরুর দাম অনেকটা চড়া চাইলেও কিন্তু আজকে কিন্তু দামটা কিন্তু অনেকটাই কিন্তু নেমে এসেছে। এবং এইসব হাটগুলোতে সবচেয়ে
সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে স্বাস্থ্যবিধি বিষয়টি, এবং এই স্বাস্থ্যবিধি নিয়ে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের কিন্তু দায়িত্ব দিয়েছে এটি পর্যবেক্ষণ করার জন্য, এবং কাউন্সিলররা কিন্তু হাটগুলোতে রয়েছেন। জানবো স্বাস্থ্যবিধি নিশ্চিতে মেয়রের নির্দেশনা কতটুকু আপনারা নিশ্চিত করতে পারবেন? আমরা আমাদের মেয়র সাহেবের যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের মেয়র সাহেব অলরেডি 2টা হাট পরিদর্শন করেছে, এবং আমাদেরকে মেয়র সাহেব যে দিক নির্দেশনা দিচ্ছে, আশা করি আল্লাহ উপরে ভরসা করে 100% না করতে পারলে অন্তত যাতে কাছাকাছি করতে পারি এই দোয়াটা। এবং আমরা ইতিমধ্যে আমাদের যারা হাট কমিটিতে যারা আছে বা যারা ভলেন্টিয়ার আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে হ্যান্ড স্যানিটারিতে এবং মাস্ক, এবং পর্যাপ্ত আমাদের এখানে সুব্যবস্থা আছে। আমাদের এখানে পশু ডাক্তার সহকারে এখানে পরিবেশ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন, আমাদের এখানে যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মোতাবেক আমরা এখানে আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করছি। ধন্যবাদ ধন্যবাদ। তো আসলে এই আফতাবনগর হাট থেকে এই ছিল আমার কাছ থেকে সবশেষ। ধন্যবাদ বিপ্লব। এবারে চলে যাচ্ছে চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামের হাটে পশু কেনাবেচা কতটা জমে উঠেছে আসলে? ধন্যবাদ আপনাকে। একটু আগে যে আমাদের সহকর্মী বিপ্লব যেমনটা জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু চট্টগ্রামের যে হাটগুলো আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, সব হাটগুলো কিন্তু আসলে অনেকটা জমে উঠেছে। ক্রেতাদের ভিড় কিন্তু অনেকটা বেড়েছে। সকাল থেকে কিন্তু অনেকটা বিক্রি শুরু হয়েছে, কিন্তু যারা ক্রেতা তারাও কিন্তু নিয়ে যাচ্ছেন তাদের পছন্দের গরু। সবচেয়ে বেশি আমি যেখানে আছি যে সাগরিকা গরু হাটে, এখানে কিন্তু অনেক বড় বড় গরু এসেছে। আপনি অবশ্যই যে গরুটি আমরা দেখানোর জন্য চাচ্ছি, এই গরুর নামও তারা দিয়েছে, যারা ক্রেতা তাদের আকর্ষণ বাড়াতে এই গরুর নাম দিয়েছে কিং অফ খাগড়াছড়ি। খাগড়াছড়ি থেকে কিন্তু আসলে এই গরু নিয়ে এসেছেন, দাম দিচ্ছেন 10 লক্ষ টাকা। কারণ খাগড়াছড়িতে এই দামে গরু ক্রয় করার মতন কেউ নেই, তার কারণে চট্টগ্রামের সবচেয়ে বড় হাটে তারা নিয়ে এসেছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি, কোন জায়গা থেকে এনেছেন? আমি খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা থেকে এই গরুটি আমি এনেছি। আমার বাড়িতে গাভীটি পালন করেছি, গরুটি পালন করেছি। এর মাও ছিল আমার গরুর বাছুর। আমি তার দাম চাইছি 10 লক্ষ টাকা। তবে 10 লক্ষ টাকা দাম চাইছি, কিন্তু আমরা আশা করেছিলাম যে বাজারে বিদেশি গরু আসবে না। এখন দেখতেছি যে বিদেশি গরু তো 6 লাভ, জানি না দাম কত বিক্রি করতে পারবো। তবে আশা করতেছি যে সন্তোষজনক দামে আমি সম্মানিত ক্রেতাদের কাছে গরুটি বিক্রি। ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ধন্যবাদ জয়। দর্শক, পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। গরুর নাম চেনি না, না চেনাই ভালো, কারণ তার দাম যে 38 লাখ টাকা। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার খামারগুলোতে এমন শত শত বিশাল আকৃতির গরু দেখতে ভিড় করছে উৎসুক জনতা। দেশ বিদেশের নানান জাতের গরু, উট, দুম্বা কিংবা বিদেশি ছাগল সব মিলে ঈদের সবচেয়ে আকর্ষণীয় পশুগুলোর দামও আকাশ ছোঁয়া। তারপরেও বেশিরভাগ এরই মধ্যে বিক্রিও হয়ে গেছে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত, আর ছবি তুলেছেন কামাল হোসেন। ঝকঝকে সাদা রং, বিশাল এক দেহ, চালচলনে অবশ্য বেশ ভদ্র। ইউরোপের দেশ ইতালি থেকে আনা গরুটির নাম চেনি না, ওজন প্রায় 32 মণ। এই বছরের সবচেয়ে দামি গরুটি এরই মধ্যে বিক্রি হয়েছে 38 লাখ টাকায়। এটার নাম হলো চেনি না, এটা লগা ইটালিয়ান একটা বিট। যুক্তরাষ্ট্রের ব্রাহ্মা, ব্রাজিলিয়ান, ইউরোপিয়ান বিভিন্ন জাতের শৌখিন গরুগুলোর বেশিরভাগ বিক্রি হয়ে গেছে বলে জানালেন বিক্রেতারা। রয়েছে ছোট জাতের ভুট্টি গরু, পাশাপাশি আছে দেশি জাতের বড় আকৃতির গরু, যা আবার ওজন মেপেও বিক্রি হচ্ছে। 130 কেজি সর্বনিম্ন, এইটা থেকে 400 কেজি পর্যন্ত, এটা 425 টাকা। মরুভূমির দেশ থেকে আসা উট দেখতে বাড়তি ভিড় করছেন দর্শনার্থীরা। এরই মধ্যে 2টি উট বিক্রিও হয়েছে। রয়েছে 4 লাখ টাকা দামের দুম্বা, অস্ট্রেলিয়ান গাড়ল কিংবা 2.5 লাখ টাকা দামের ব্রিটল জাতের ছাগল। এটার ওজন 120 কেজি দুম্বা। ক্রেতারা অবশ্য বলছেন দাম এবছর খানিকটা বেশি। ক্ষুদ্র দামের মধ্যে হয়, আমরাও কেনার জন্য ইনশাল্লাহ আগ্রহ। গতবারের চেয়ে এবার দাম অনেক বেশি মনে হচ্ছে আর কি। খামার মালিকরা জানালেন করোনা আর লকডাউনের জন্য অনলাইনেই বিক্রি বেশি তাদের। প্রায় 30-40 প্রজাতির গরু আছে বিভিন্ন সাইজের, একদম 70,000 টাকা থেকে শুরু করে 40 লাখ টাকা পর্যন্ত। বিদেশি জাতের এসব গরু বাংলাদেশে প্রজনন সুবিধা পেলে ধীরে ধীরে দাম কমে আসবে বলেও আশাবাদ খামারিদের। ব্রাজিল থেকে আনছি,
আমরা এটা দাম চাচ্ছি 21 লক্ষ টাকা। দর্শক শুনছিলেন, ব্রাজিল শুধুমাত্র ফুটবল খেলার মাঠেই নয়, ব্রাজিলের গরু কিন্তু এবার কোরবানির হাটও মাতিয়ে বেড়াচ্ছে। যে গরুটি দেখতে পাচ্ছেন এর ওজন 1000 কেজির উপরে, দাম হাঁকা হচ্ছে 21 লক্ষ টাকা। এখন পর্যন্ত প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা দামও উঠেছে। এমন হাজারো গরুর মিলন মেলা বসেছে এই সাদিক এগ্রো সহ আশপাশের বেশ কিছু খামারে, যেগুলো এই বছরের কোরবানির অন্যতম আকর্ষণ। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। করোনা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। টিকা নিয়ে সরকার যে দুর্নীতির আশ্রয় নিয়েছে তা গোটা পরিস্থিতিকে লেজে গোবরে করে ফেলেছে। দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টিকার মূল্য নিয়েও সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি। এখনো প্রয়োজনীয় সংখ্যক বেড, অক্সিজেন, আইসিইউ সরবরাহ করা হয়নি। জরুরি ভিত্তিতে প্রতিটি জেলা হাসপাতালগুলোতে করোনা বেডের সংখ্যা বাড়ানো, অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা ও আইসিইউ বেড সংশোধন করা এখন সময়ের দাবি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগ করা উচিত বলে সভা মনে করে। যৌতুকের দাবিতে নাটোরের গুরুদাসপুরে গৃহবধূকে হত্যার ঘটনায় স্বামী সাগর হোসেনকে গ্রেপ্তার করেছে সিআইডি। শনিবার সাগরকে কুমিল্লার 14 গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে সাগরের বাসা থেকে গ্রেপ্তার হন সাগরের মা সাবিরা বেগম। সিআইডি বলছে, সুবর্ণা নামের ওই তরুণীকে 3 বছর আগেই বিয়ে করে সাগর। যৌতুকের দাবিতে প্রায় নির্যাতন হতো সুবর্ণার উপর। গত 13 জুলাই স্ত্রীর মুখে কাগজ গুঁজে নৃশংসভাবে মারধর করা হয়। পরে ভিকটিম গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে এমন প্রচারণা চালিয়ে পালিয়ে যায় সাগর। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখছে সিআইডি। গেলবারের মতো এবারও করোনা মহামারীর মধ্যে শুরু হয়েছে পবিত্র হজ। সীমিত পরিসরে ও কঠোর স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবে চলছে হজের আনুষ্ঠানিকতা। আজ শুরু হবে হজের মূল কার্যক্রম। এরপর আগামী 19 জুলাই আরাফার দিন পালিত হবে পবিত্র হজ। পরদিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এবার বাইরের কেউ সুযোগ না পেলেও সৌদি আরবে থাকা 150টি দেশের নাগরিক সহ হজে অংশ নিয়েছেন 60,000 মানুষ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করোনা ভাইরাস মহামারীর নতুন ধরন মোকাবিলায় গৃহীত পদক্ষেপের কারণে চলতি বছরের এপ্রিল জুন মাসে সংকুচিত হলেও বর্তমানে দেশটির অর্থনীতি এক দশকের তুলনায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, করোনা ভাইরাস মহামারীর কারণে যখন অনেক দেশের অর্থনীতি বিপর্যস্ত অবস্থা অতিবাহিত করেছে, তার তুলনায় সিঙ্গাপুরের অর্থনীতি যথেষ্ট ভালো অবস্থানে আছে বলে মত তাদের। তবে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ প্রতিরোধে সরকার নতুন করে বিধিনিষেধ আরোপ করায় বছরের দ্বিতীয় প্রান্তিকে সিঙ্গাপুরের অর্থনীতি কিছুটা হোঁচট খেয়েছে। প্রতারণা ও অনিয়মের 1000 কোটি টাকা অগ্রিম নিয়ে 342 কোটি টাকা আত্মসাৎ ও পাচার করার অভিযোগে ইভ্যালির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে দুদক। দুদকের অনুসন্ধান কর্মকর্তা মামুনুর রশিদ, শামীমা নাসরিন ও রাসেলের দেশ ত্যাগের নিষেধাজ্ঞার আদেশ আদালতে আবেদন করায় এই নির্দেশনা জারি হয়। দুদকের অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক দেশ ত্যাগের চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে গ্রাহকের কাছ থেকে প্রতারণা ও বিভিন্ন পণ্যের 1000 কোটি টাকা অগ্রিম নিয়ে 342 কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করা হয়। দুদক বলছে, অভিযুক্তদের অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং এর মাধ্যমে পাচার করার অভিযোগ তদন্ত চলমান রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থেই তাদের দেশ ত্যাগের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানায় দুর্নীতি দমন কমিশন। এবারে আন্তর্জাতিক। পশ্চিম ইউরোপে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 170 জনে। নিখোঁজ হাজারো মানুষের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। সবচেয়ে খারাপ অবস্থায় জার্মানি। দেশটিতে বন্যায় এখন পর্যন্ত 143 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পশ্চিম জার্মানির স্টেইন বাস্টাল বাঁধ ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুঁকিপূর্ণ হওয়ায় বাঁধের চারপাশের প্রায় 4500 বাসিন্দাকে ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।
অনেক শহরে বন্যার পানি এখনও বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে। বেলজিয়ামের পরিস্থিতিও নাজুক। এখন পর্যন্ত 24 জন মারা গেছেন। নেদারল্যান্ডসের মৃত্যুর খবর পাওয়া না গেলেও আকস্মিক বন্যার প্রভাব পড়েছে। ভারতের মুম্বাইতে প্রবল বৃষ্টিতে কয়েকটি বাড়ি ভেঙে পড়ায় অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে চেম্বুরের ভারতনগর এলাকায় একটি বাড়ি ও রোববার সকালে বিক্রলির সুরিয়ানগরে আরেকটি ভবন ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স জানায়, চেম্বুরে ধ্বংসস্তূপের নিচ থেকে 15 জন ও বিক্রলিতে ধসে পড়া দোতলা ভবন থেকে 9 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। দুই জায়গায় ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে রয়েছে বলে ভারতের দুর্যোগ মোকাবেলা বাহিনী ও মুম্বাই পুলিশ জানিয়েছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত মুম্বাই ও এর আশপাশের এলাকায় টানা কয়েক ঘন্টা ধরে ভারী বৃষ্টিপাত হয়েছে। শহর জুড়ে রেড অ্যালার্ট জারি করে লোকজনকে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।